নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভগবানের সঙ্গে দেখা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানুষের জীবনে দুঃখের নানা কারণ থাকে, গদাইবাবুরও আছে। এই যেমন কাল রাতে হরেনবাবুর গরু বাসন্তীর একটা বকনা বাছুর হয়েছে জেনে অবধি তার মনে সুখ নেই। আহা, বকনা না হয়ে এড়ে হলেও তো পারত। হরেনবাবুর সবই যে কেন ভালো হয় তা ভেবেই পান না গদাইপাল। হরেনবাবুর যেন ভালোরা শেষ নেই। এই তো গত বার্ষিক পরীক্ষায় হরেনবাবুর ছেলে নব মেলা নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট হলো, আর গদাইবাবুর ছেলে ফটিক উপরের ক্লাসে উঠতেই পারল না। তা না পাক তাতে দুঃখ নেই, কারণ প্রতি ক্লাসে ফটিকের ওপরের ক্লাসে উঠতে একটু সময় লাগে। তা বলে নবরম তাড়াহুড়ো করে উঠবার দরকার কি? একটু রয়ে সয়ে উঠলে কোন মহাভারত অশুদ্ধ হয় রে বাবা? সবাই জানে হরেনবাবুর টাকার লেখাজোখা নেই, তবু গেলবার ভুটান লটারির 10 লাখ টাকার প্রাইজ উঠল হরেনবাবুর নামে। এর কোনো মানে হয়? ভূষণবাবুর যে শহরের 3.5 বিঘে জমি 4 লাখে প্রায় বায়না করে ফেলেছিলেন গদাইবাবু, সেই জমি কোন মন্দরে মাত্র 2 লাখে কিনে ফেললেন হরেনবাবু, তা আজ অব্দি মাথায় ঢুকছে না গদাইবাবুর। ভূষণবাবুর কাছে কথাটা তুলতেই তিনি খ্যাক করে উঠলেন, আমার জমি আমি যাকে খুশি বেচবো, তার জন্য জবাবদিহি করতে হবে নাকি? পরে কানা ঘুষ হয়ে শোনা গেল হরেনবাবুর ভাইজির সঙ্গে ভূষণবাবুর কোন শালীর ছেলের বিয়ে ঠিক হয়েছে বলেই দুতরফে এখন বেজায় খাতির। না, কপালটাই তার খারাপ। নইলে কি গদাইবাবুরও বিয়ের যোগ্যী ভাইজি ছিল না? ছিল, কিন্তু ভূষণবাবুর শালীর যে একটি সরেশ ছেলে আছে এ খবরটাই জানা ছিল না গদাইবাবুর। তা না হয় হলো, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যবহারটাই বা কিরকম? সাহেব সেদিন গাঁয়ে রোদে এসেছিলেন, তাই গদাইবাবু তাকে একটু সেলাম জানানোর জন্য কাঁচি ধুতি আর গরদের পাঞ্জাবি পরে সেজে গুজে চণ্ডী মণ্ডপে হাজির হয়েছিলেন। কিন্তু তার নমস্কারের জবাবে সাহেব না করলেন নমস্কার, না দিলেন কুশল প্রশ্নের কোনো জবাব, ভ্রুক্ষেপই করলেন না। অথচ হরেনবাবু লুঙ্গি আর ফতুয়া পরে হাজির হওয়া সত্ত্বেও তার সঙ্গে কতই না কথা কইলেন, তাও আবার হেসে হেসে। এতে দুঃখ না হওয়াটাই তো অস্বাভাবিক। তাই এইসব দুঃখ নিয়ে বেঁচে থাকতে হলে কার না রাগ হয়। সকালবেলায় গদাইবাবু একটু প্রাতঃভ্রমণ করে থাকেন, আজও বেরিয়েছিলেন। মনটা খিঁচড়ে থাকায় হাঁটাটা তেমন উপভোগ করছেন না, বিরক্তই লাগছে। তাই আজ ইচ্ছে করে চেনা রাস্তা ছেড়ে গায়ের সীমানা ছাড়িয়ে একটা মেঠো পথ ধরলেন, মনটা যদি একটু জনমনে হয়। তা বলতে কি, অচেনা রাস্তায় হাঁটতে গিয়ে মনটা বেশ একটু ভালোই লাগছে। চারদিকে ঘন গাছপালা, বেশ নির্জন, পাখির ডাকও শোনা যাচ্ছে। শরৎকাল বলে বেশ মোলায়েম আবহাওয়া, চমৎকার পরিবেশ। তাই আজ একটু বেশি হাঁটবেন বলে হনহন করে আগু হলেন। কোথায় গিয়ে ঠেকবেন সেটা তেমন খেয়াল রইল না। বেখেয়ালে অনেকটা চলে যাওয়ার পর হঠাৎ চৈতন্য হলো তিনি যে রাস্তা গুলিয়ে ফেলেছেন। চারদিকের জঙ্গলটাও বেশ ঘন হয়ে উঠেছে। খেয়াল করেননি, অন্যমনস্ক ছিলেন বলে। তবে ভয়েরও তেমন কিছু নেই, দিনমানে ভয় ভীতির তেমন ব্যাপারও থাকে নাকি না। গদাইবাবু অকুত ভয়ে এগোতে লাগলেন। কিছু দূর এগোবার পর দেখলেন একটা বেশ ঝোপসি বট গাছ, তার তলাটা বাঁধানো, এবং এই জঙ্গলের মধ্যেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কে। আর বট গাছের চাতালে বসে একজন বুড়ো মানুষ থেলো হুকোয় তামাক খাচ্ছেন। অনেকটা হাঁটা হয়েছে, তাই গদাইবাবুর একটু জিরোতে ইচ্ছে করছিল। তিনি গিয়ে বুড়ো মানুষটির কাছাকাছি একটু তফাৎ হয়ে সাবধানে বসলেন। বুড়ো মানুষের মেজাজ মর্জির কোনো ঠিক নেই, বেমক্কা রেগে টেগে যায়। তাই গলা খাকারি দিয়ে ভারী বিনয়ের সঙ্গেই বললেন, মশাইয়ের কি এই অঞ্চলে থাকা হয়? বুড়ো মানুষটি বললেন, হ্যাঁ, তা বলতে পারো, তবে কি না আমার থাকার কোনো ঠিক নেই, যত্রতত্র থাকতে হয়। আহা, এই বয়সে যেখানে সেখানে থাকা কি ভালো? আপনার নিজের লোকেরা সব কোথায়? তারা তো সর্বত্রই আছে। এই যে বাপু, তুমিও কি আমার আপনজন নও? গদাইবাবু একটু ভড়কে গিয়ে বললেন, তা বটে, এদিক দিয়ে দেখতে গেলে হয়তো তাই,
তবে কি না আপনার একটা ঠিকানাও তো থাকবার কথা, যেখানে আপনার নিজের জনেরা থাকেন। তা নেই, খুব আছে। কত ঠিকানা চাও? হ্যাঁ, টুকে কুল করতে পারবে না। ধরো, এই একটা ঠিকানা হলো গিয়ে বিষ্ণুপুর গাঁয়ের গদাধর পালের বাড়ি। ঠিকানাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, কি যে বলেন! এ তো আমার ঠিকানা। আমার গাঁয়ের নাম আপনি কি করে জানলেন সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আপনাকে চিনি না। কিন্তু বাবু, আমি যে তোমাকে বিলক্ষণ চিনি। তোমার 3 ছেলে 2 মেয়ে, তোমার বউয়ের বাত ব্যাধি, তোমার মা হাঁপানিতে ভোগেন, তোমার বাবার 87 বছর বয়স, তোমার টগর নামের গরুটা এবছর এঁড়ে বাছুর বিয়েছে। প্রতিবেশী হরেন বাবুকে তুমি মোটেই পছন্দ করো না। তোমার কুষ্টিতে 52 বছর বয়সে একটা জলের ভাড়া আছে। মহেন্দ্র ঘোষ তোমার কাছে 700 টাকা পায়, কিন্তু সেটা শোধ দেওয়ার তোমার মোটেই ইচ্ছে নেই। গদাই বাবুর মুখে কথা সরছিল না, বড় বড় চোখ করে পলকহীন চেয়েছিলেন। এ তো তাজ্জব ব্যাপার, এই লোকটা যে তার নারী নক্ষত্রের খবর রাখে। অন্তর্যামী নাকি রে বাবা? লোকটা সঙ্গে সঙ্গে বলে উঠল, তা অন্তর্যামী মনে করলেও করতে পারো, তাতে ভুল হবে না। গদাই বাবু বেজায় ঘাবড়ে গিয়ে বললেন, আপনি আসলে কে বলুন তো? আমার যে একটু ভয় ভয় করছে। তা ভয়ের আর দোষ কি? অকাজ কুকাজ করলে ভয় ভীতি জেকে বসারই তো কথা, কি না? গত বুধবার যে বাজারে শাকুলি 8 শিবুর মাকে 1 জালি নোট গচিয়ে শাক কিনলে, সে কথা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি। গদাই বাবু এমনিতেই একটু ঘামছিলেন। এ কথায় ঘাম যেন ডবল হলো। গলার স্বরও তেমন ফুটল না। ফিসফিসে গলায় বললেন, আগে আমাকে ছলনা করবেন না। আপনি সামান্য মনীষী নন, এটা আমি বেশ বুঝেছি। বুঝে থাকলেই ভালো। তবে তুমি হলে জ্ঞান পাপী। আগে আপনি ভগবান টগবান নন তো? তাহলে কি বাপু তোমার কিছু সুবিধে হবে? তা যে হয় না তা কিন্তু নয়। অনেকদিন ধরে ভাবছিলাম ভগবানকে সামনে পেলে কয়েকটা দরকারি কথা কয়ে রাখবো। ডাকাডাকি কিছু কম করিনি মশাই, কিন্তু ভগবানের দোষ কি জানেন? তিনি বড্ড একচোখা। আমি ডাকাডাকি করলে না শোনার ভান করে আলগা থাকেন, কিন্তু হরেন বাবু ডাকলে পড়ি কি মরি করে ছুটে আসেন। চাইবার দরকারও হয় না, না চাইতেই ঝাঁপি উপর করে ঢেলে দেন। এটা অবিচার কিনা আপনি বলুন? তা বটে, এ তো অন্যায্য বলেই মনে হচ্ছে। তা বাপু, তোমার কথাটা কি আমাকে বলা যায়? হ্যাঁ, তা বলা যায়। দুঃখের কথা শোনার লোকও তো বড্ড কমে গিয়েছে মশাই। তা তোমার কি খুব দুঃখ বাপু? ঝুড়ি ভরা মশাই, ঝুড়ি ভরা। আমার কি দুঃখের শেষ আছে? আমার কপালে এঁড়ে বাছুর, আমার ছেলে ফেল মারে, কেষ্ট বিষ্টুরা দুধ ছাই করে, লটারি লাগে না। অথচ হরেন বাবুকে দেখুন, পরেশ বাবুকে দেখুন, নিতাই নাথকে দেখুন। ভগবান যে কিরকম একচোখা তা টের পাবেন। তাই তো হে, তোমার দিকটাও তো ভাবতে হবে। তবে শুনেছিলুম যেন তুমি নাকি তোমার শ্বশুর বাড়ির প্রায় 20 লাখ টাকা সম্পত্তি পেয়েছ, আর বীরকান্তপুরের রাজার পিসিমার মেলা গয়নাগাটি বিক্রি করতে নিয়ে আর অমুখ হওনি। শুনেছিলুম সেই গয়নার দাম নাকি 50 লাখ টাকার উপর। আপনার দোষ কি জানেন? আপনি বড্ড উড়ো কথায় কান দেন। 20 লাখ টাকার সম্পত্তি যেন ছেলের হাতের মোয়া। রাজার পিসির গয়না তো সব গিলটি করা মাল। বিক্রি করে বোধহয় 30-32 টাকা পাওয়া গেছিল। তা দেবো করেছিলাম, কিন্তু পিসি টসকে গেল বলে আর দেওয়া হয়নি। বটে, তাহলে বলছো যে খামোকা লোকে তোমার বদনাম করে বেড়াচ্ছে? এটা তো বাপু ভারী অন্যায়। আগে ওই জন্যই তো ভগবানের সঙ্গে একবার দেখা হওয়াটা খুব দরকার। এসব অন্যায় কি একটা বিহিত হওয়া উচিত নয়? তা তো বটেই হে বাপু। তবে কিনা কানা ঘুষো যেন শুনলুম রামকেষ্টপুরের নিধিরাম মারা গেলে তার 12 বিঘে জমি নাকি তুমি জাল দলিল করে গাপ করেছ।
নিধিরামের নাবালক ছেলে মেয়েরা নাকি প্রায় উপোস করে মরবার জোগাড় হয়েছে। ভিক্ষে শিক্ষে করে কোনো রকমে তাদের গ্রাস আচ্ছাদন চলছে। নিন্দুকের কাজই তো আষাঢ়ে গল্প বানানো। বিশ্বাস করলেন নাকি ও কথা? আসল ব্যাপার হলো নিধিরাম বছর 5 আগে মোটা টাকা ধার নিয়ে ফেঁসে যায়। তার বিপদের কথা শুনে আমি তাকে বাঁচানোর জন্য চড়া দামে জমি কিনি, যাতে সে ধার শোধ দিয়ে হাজত বাস থেকে বাঁচতে পারি। পরের উপকার তো করতে নেই মশাই, কপালে দুর্নাম জোটে। তাই তো তোমার মতো মানুষের সঙ্গে এরকম করা তো মোটেই উচিত হয়নি। কিন্তু এ কথাও হাটে বাজারে কান পাতলে শোনা যায়, তুমি নাকি ভারী চড়া সুদে গরিবদের টাকা ধার দাও। চক্রবৃদ্ধি হারে সেই টাকার সুদ নাকি আসলের চেয়ে অনেক বেড়ে যায়। সেই টাকা শোধ দিতে না পেরে নাকি অনেকে আত্মহত্যা করেছে, অনেকে পাগল হয়ে গিয়েছে, কেউ কেউ বিবাগী হয়ে গিয়েছে। আজ অবধি নাকি কেউ তোমার ধার শোধ করতে পারেনি। এসবও কি গুজব নাকি হে বাপু? মোটেই ওসব নকড়া ছকড়া কথায় কান দেবেন না। তবে এই কথা ঠিক যে গরিবের দুঃখে আমার প্রাণ কাঁদে, তাই ঠকে যাওয়ার ভয় থাকলেও আমি গরিবদের সাহায্য না করে পারি না। আর ধার দিয়ে দিয়ে আমার প্রায় সবই ফতুর হওয়ার জোগাড়। এখনো অবধি একজনও আমার ধার শোধ দেয়নি। এসব দুঃখের কথা কওয়ার জন্যই তো আমি ভগবানকে খুঁজছি। দেখা হলে বলবো, ভগবান 1,50,000 টাকা পাইয়ে দাও, জমিয়ে সুদের কারবারটা ফের শুরু করি। বুড়ো লোকটা গদাইবাবুর দিকে মিটিমিটি চেয়ে মুচকি হাসলো। তারপর বেজায় ভালো মানুষের গলায় বলল, মোটে 50 লাখ, তার বেশি নয়। প্রথমে বেশি চেয়ে বসলে ভগবান বিগড়ে যেতে পারেন তো, তাই অল্প দিয়ে শুরু করি। তারপর তার সঙ্গে বোঝাপড়াটা হয়ে গেলে মোটা দাও মারা যাবে। কি বলেন? সে তো ভালো কথাই হে। ভগবান লোকটা বোধহয় তেমন চালাক চতুরও নয়, কি বলো? তাহলে ভগবানের সঙ্গে মোলাকাতটা হলেই হয়, তাই না? যে আগে তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বোধহয় ভগবানের সুলুক সন্ধান জানেন। সে তো তুমিও জানো, সবাই জানে। ভগবান তো ধরা দেওয়ার জন্য মুখিয়ে আছেন বলেই আমার মনে হয়। সাপটে ধরতে পারলেই হলো। বটে, তা ভদ্রলোকের সঙ্গে একটু ভিড়িয়ে দিন না, না হয় তার জন্য কিছু খরচাপাতিও দেবক্ষণ। তা কত দিতে হবে বলুন তো? ওরে বাবা, সে মেলা টাকার ধাক্কা হে বাপু, ও রাস্তায় তেমন সুবিধে হবে না। তাহলে উপায়? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কাজটা কিন্তু কঠিন। আহা, বলেই তো দেখুন, নিধিরামের সব জমি ফিরিয়ে দাও। বুড়ো রাজা মশাইয়ের কাছে গিয়ে তার পিসির গয়নার দাম পুরো 50 লাখ মিটিয়ে দিয়ে আসতে হবে। গরিবদের যত ধার দিয়েছ সবটুকু মাফ করে দিতে হবে। বলি, পারবে তো? গদাইবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনি যে একজন ঘোরেল লোক তা প্রথম থেকেই বুঝেছিলাম। তা আছি একটু ঘোরেল, বেশ করে ভেবে দেখো গে, যা বললুম তা পারবে কি না। গদাইবাবু একটু ভাবলেন, তারপর বড় একটা শ্বাস ফেলে বললেন, কি কুক্ষণে যে আপনার সঙ্গে দেখা হয়েছিল কি জানি। তাহলে বরং মানে মানে কেটে পড়ো। গদাইবাবু খিঁচিয়ে উঠে বললেন, তাহলে কি আপনার হাত থেকে রেহাই পাবো? আপনি কি আর তত ভালো মানুষ? সারা জীবন তো দগ্ধে দগ্ধে মারবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আগে ওই যা বললেন তাই হবে? এত ভ্যানতারা না করে আগেই তো বলে দিতে পারতেন যে আপনি ভগবান। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভগবানের সঙ্গে দেখা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।